আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। তাসনিম জারা পেলেন ফুটবল, রুমিন ফারহানার হাঁস। বিকেল 5টা থেকে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা। 25 জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ ইসির। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবে নির্বাচনী প্রচারণা। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ, জুলাই অভ্যুত্থানে হত্যায় উস্কানির অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন। এবং দ্বিতীয় ধাপে 8 জেলায় ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন। জামিননামা কারাগারে পৌঁছানোর বিলম্বের কারণে বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে, আইন উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে উৎসব আমেজে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের। ঢাকা মহানগরীর 15টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এ সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। চূড়ান্ত প্রার্থীদের পর এখন প্রতীক নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত প্রচার যুদ্ধ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ সরগরম। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে আচরণবিধি ও ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে যে তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আসো, যে অবস্থায় আসো উঠো, আমার স্লিপটা নেও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। বাকি দলগুলোর মধ্যে আমরা মনে করি কোনো না কোনো ধরনের একটা সমঝোতা বা আশা আকাঙ্ক্ষা আছে যে তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। অন্যদিকে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দলের প্রতিনিধিরা প্রতীক বরাদ্দ নেন। আইন তো ভাই পার্লামেন্ট মেম্বার, এখান থেকে যারা আছে তারাই তো পার্লামেন্ট মেম্বার হবেন, তাই না? আপনারা আইন তৈরি করবেন, সেই আইন রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমরা আপনাদেরকে আবার অবগত করব যে আইনের এই বিধান আছে, এটাকে মানতে হবে। প্রতীক নিয়ে কাল আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সাথে। তপু, প্রতীক বরাদ্দ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সবশেষ জানাবেন। ধন্যবাদ তনুজা। আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন বর্তমানে রয়েছি বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে। আপনি জানেন যে আজ সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে এই যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিল এবং ঠিক সকাল 10টার দিকে এই ঢাকা জেলার যে আসন, যেটি 13টি যে আসন রয়েছে, ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত, এই 13টি আসনের মূলত প্রতীক বরাদ্দের জন্য নির্ধারিত স্থান রয়েছে এই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। এখানে সেই নিয়ম অনুযায়ী প্রতিটি আসনে যারা
প্রার্থী যারা রয়েছেন অনেকে এসেছেন এবং প্রার্থীর পক্ষেও অনেকে এসে তাদের নির্ধারিত যে প্রতীক তারা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। খুবই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়েই এই ঢাকা জেলার যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের প্রতীক বরাদ্দের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে ঢাকা 14 আসনের প্রতীক বরাদ্দ শেষ হলো। আর এখানে মূলত আরো মাত্র 4টি আসনের প্রতীক বরাদ্দের জন্য সময় নির্ধারিত রয়েছে। তবে এটি হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে এই প্রতীক বরাদ্দের কার্যক্রমটি এখানে হয়তো আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। তবে এখানে যারা প্রার্থী যারা আসছেন, দলীয় যারা প্রতীকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা তাদের দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে এখান থেকে যাচ্ছেন। তবে এখানে যারা স্বতন্ত্র যারা রয়েছেন তাদের যে পছন্দের যে প্রতীক রয়েছে সেই প্রতীক তারা পাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে এখানে যারা প্রার্থীরা যারা আসছেন তারা পাল্টাপাল্টি এখানে অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। যেমন জামাতের ঢাকা 12 থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি বলেছেন এরই মধ্যে যে এখানে এখন পর্যন্ত নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড যেটি নিশ্চিত করার কথা ছিল নির্বাচন কমিশন থেকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নেই, যেহেতু তার আসনে এর মধ্যে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া তিনি বলছেন যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, বিভিন্ন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল সেই পরিস্থিতি এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারেনি। তবে অন্যদিকে যেমন বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে সরকারের যে সর্বোচ্চ যা করার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য সরকার করছে। তবে তাদের সীমাবদ্ধতা রয়েছে সেই কথা তারা স্বীকার করছেন। তবে সবকিছু মিলিয়ে সব প্রার্থী যারা রয়েছেন, যেহেতু এবার যারা দলীয় প্রার্থী যারা রয়েছেন তারা দলীয় প্রতীক পাচ্ছেন, তবে যারা জোটের প্রার্থী রয়েছেন তারা তাদের নিজস্ব প্রতীক নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে ঢাকা 12 থেকে বিএনপির সমর্থিত যে প্রার্থী রয়েছেন সাইফুল হক, তিনি এসেছেন, তিনি তার কোদাল প্রতীক নিয়ে এখানে কিছুক্ষণ আগে বের হয়েছেন। এই ছিল এখন পর্যন্ত এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেখছেন অসংখ্য মানুষের সমাগম হচ্ছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে চলছে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম। যেহেতু আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের যে প্রচার প্রচারণা, সেই জন্য যারা প্রার্থী যারা রয়েছেন বা সমর্থক যারা রয়েছেন তারা অনেক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তাদের প্রতীক নিয়ে যাচ্ছেন। জি তনুজা, এই ছিল আমার কাছে সব শেষ। তপু, আপনাকে ধন্যবাদ। বগুড়ার রহমান 7টি সংসদীয় আসনের 34 জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। এছাড়া জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকেই বগুড়ায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিকেল 5টা থেকে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার সকালে নির্বাচন কমিশনের আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। এক বার্তায় ইসি জানিয়েছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট সহ হলুদ খাম আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দিতে হবে। তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে রাত 8:15টায় বিমানে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, কাল ভোরে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল 11টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। নির্বাচন কমিশনের একটি অংশের ভূমিকার সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান মাহাদি আমিন।
31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁর পক্ষে অবস্থান নেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ আকর্ষণ অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। দেখুন, প্রবাসী ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে, অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না। এদিকে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেটবাসী। কাল সকালে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে দেবেন ভাষণ। ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দীর্ঘ 27 বছর পর আজ পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে তার এই সফর। তারেক রহমানের এই সফর বিশেষ অর্থ বহন করবে বলে মনে করছেন দল সংশ্লিষ্টরা। সিলেটবাসী এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর 22 তারিখের সকাল 10টার জনসভাটি এই মাঠে, ইনশাল্লাহ সেটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হচ্ছে। এদিকে যেটা আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় আবার অনেক বেশি। এখন সরাসরি উনি আসবেন এবং মানুষের যে এতদিনের আকাঙ্ক্ষা ছিল ওনাকে দেখার এবং ওনার বক্তব্য শোনার জন্য। এদিকে সিলেটের দলীয় প্রধানের সফরকে সফল করতে প্রস্তুতি শেষ করেছে সিলেটের নেতারা। নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং ওনার শ্বশুর বাড়ি এখানে। আমাদের বোনের জামাই হিসাবে সিলেটিদের আলাদা একটি আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এখন সরাসরি ওনার বক্তব্য শুনবে, ওনাকে দেখবে, এই যে তাদের মধ্যে একটা উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, এটা সাধারণ মানুষের মধ্যে বেশি। সমাবেশকে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিবার শোনার পর থেকে সকলেই উচ্ছ্বসিত। 31 দফার আলোকে চলবে এই নির্বাচনী প্রচারণা। পাশাপাশি আগামীর সিলেট উন্নয়নের রূপরেখাও থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সিলেট থেকে যেহেতু আমাদের নেতার প্রথম প্রচারণা শুরু হবে, আশা করি আমাদের সিলেটের দিকে প্রথমে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ এখান থেকে শুরু হবে। প্রত্যাশা থাকবে অন্তত 7-8 জন যেন মন্ত্রী থাকেন আমাদের সংসদের মন্ত্রী পরিষদে, এটা আমার অনেক বড় প্রত্যাশা। ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে দেখার জন্য। আমরা আমাদের নেতা, আমাদের দুলাভাই দেশনায়ক তারেক রহমানের বরণ করতে প্রস্তুত রয়েছি। সিলেটের সমাবেশ শেষ করে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নেতাকর্মীদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর পীরেরবাগের সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে এসব কথা বলেন জামাতের আমির। দেখতে চাই না, শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা। শুধু ঢাকা 15 না, এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। মঙ্গলবার তিনি আত্মসমর্পণের আবেদন করেন। বুধবার সকালে আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন, কিন্তু ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আত্মসমর্পণের আবেদনের শুনানি হয়নি। পরে তিনি ট্রাইব্যুনাল থেকে চলে যান। এর আগে গত বছরের অক্টোবরে আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। 2010 সালে বিচার শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন।
জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার উস্কানি ও সহযোগিতার অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, জয়ের নির্দেশে 2024 সালের 14 জুলাই রাতে ফেসবুকে উস্কানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি ও প্ররোচনা দেন তারা। একই সাথে হত্যায় সহায়তা করেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান পলক। তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। এরপর টিএফআই সেলে 11 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন ব্যারিস্টার আরমান। মহাখালীতে ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। আট জেলায় ই-বেল বন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট জেলাগুলোর কারা প্রশাসন। আইন উপদেষ্টা জানান, বেইল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচার প্রার্থীর মুক্ত হতে সময় লাগে। ই-বেইল বন্ডের কারণে সেই সময় এখন কমে আসবে। এই পদক্ষেপ বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতি কমাতে সহায়ক হবে বলেও জানান উপদেষ্টা। প্রথম দফায় নারায়ণগঞ্জে মাস 3 পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিল। তার সফলতায় নতুন করে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু করা হলো। বাংলাদেশে কর্মরত কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির সরকার এই সিদ্ধান্ত নেয়। বার্তা সংস্থা পিটিআর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তবে বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন বলেও রিপোর্টে জানানো হয়। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা, তার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নিল ভারত। নারায়ণগঞ্জ 5 আসনে বৈধ 9 জন প্রার্থী ভোটারদের মন জয় করতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। তবে অনেকটা স্বাচ্ছন্দ্যে আছেন বিএনপির মনোনীত 3 বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তাকে টেক্কা দিতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আছে জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটের সিরাজুল মামুন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শীতলক্ষ্যা নদীর 2 তীর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 আসন। নদীর পশ্চিম পারে রয়েছে সদর এবং পূর্ব পারে বন্দর থানা। একসময় শীতলক্ষ্যা নদীর পারে গড়ে ওঠে পাট শিল্প। এ শিল্পের বিকাশের সাথে সাথে প্রাচ্যের ডেন্ডি হিসেবে পরিচিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4,85,000 ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটাতে আমি ছিলাম এবং আছি, এই জনসমাজের কিন্তু আমিও একজন। এই সমাজ যা দুর্ভোগ করছে তার মধ্যে আমিও একজন এই দুর্ভোগের সাথী। অতএব আমি যখন মুক্তি পাবো এই চিন্তা করে আমি বলবো যে আমার নারায়ণগঞ্জের বাসী যারা আছে, নারায়ণগঞ্জ পাচ্ছে, তারা আমার দিকে তাকাই আছে। আমি ইনশাল্লাহ আমার দায়িত্ব যথাযথ ইমানের সহিত পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি তো যতটুকু ঘুরে দেখি আর কি, যে খুবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। তবে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, পুরো জাতির একটা বড় অংশই কিন্তু এই পুরনো যে অবস্থাটা তারা চাচ্ছে না। তরুণদের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তারা আমাদের উপরে রাখতে চাইতেছে, এটা খুবই স্পষ্ট। ইট ইজ ভেরি অবভিয়াস। কাজে আমরা খুব ভালো একটা ফলাফলের আশা করছি।
আলোচিত এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, গণ অধিকার থেকেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 12 আসনের কারণ বাজার আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি ঢাকা 12 আসনে। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় দাঁড়িয়ে আছি। ঢাকা 12 আসনটি আসলে হাতিরঝিল থানা, তেজগাঁ শিল্প এলাকা এবং শেরেবাংলা থানা নিয়ে গঠিত। মোট 3.5 লাখের মতো প্রায় ভোটার রয়েছে এখানে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জোন কিন্তু রয়েছে ঢাকা 12 আসনে। তার মধ্যে কারওয়ান বাজার অন্যতম একটি। এখানে আসলে প্রতিদিনই কিন্তু আসলে ব্যবসায়ীরা নানা প্রান্ত থেকে দেশের এসে এখানে কিন্তু তারা ব্যবসা করেন এবং দেশের বিভিন্ন জায়গায় উৎপাদিত যে সবজি বিশেষ করে সেগুলো কিন্তু এখানে আসলে বিক্রি হয়। এবং ব্যবসায়ীরা যেটা বলেছেন যে এই কারওয়ান বাজারে কিন্তু আসলে সিন্ডিকেট এবং চাঁদাবাজের কিন্তু একটা দৌরাত্ম্য রয়েছে, সন্ত্রাসের একটা দৌরাত্ম্য রয়েছে। নির্বাচনকে সামনে রেখে তারা নতুন আশায় বুক বাঁধছেন যে জনপ্রতিনিধি যারা এখান থেকে নির্বাচিত হবেন তারা আসলে পরবর্তীতে এই কারওয়ান বাজারের ব্যবসায়ীদের উন্নয়নে এবং চাঁদাবাজ মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত একটি কারওয়ান বাজার তারা গঠনে সমর্থ হবেন এবং ব্যবসায়ীরা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। ঢাকা 18 সংসদীয় আসনে বইছে নির্বাচনের আমেজ। প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও এনসিপির প্রার্থীর মধ্যে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। অন্যদিকে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা এলাকাবাসীর। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চায়ের দোকান কিংবা আড্ডা, সব জায়গায় এখন আলোচনার মূল কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ থানা নিয়ে ঢাকা 18 সংসদীয় আসন। এখানে বিএনপি প্রার্থী হয়ে লড়বেন SM জাহাঙ্গীর হোসেন, জামাতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাই বিএনপি ও এনসিপি প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এইবারে নির্বাচনটা ভিন্ন, যে এতগুলো মানুষ যার জীবন দিল একটা নির্বাচনের জন্য, এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যার জীবন দিল, সেই জায়গাটা মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মানুষ ভুলেই গিয়েছে যে মানুষ ভোট বলে একটা কথা আছে। তো মানুষ আশা করতেছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যেই স্লোগানে গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমি মানুষ বিশ্বাসী, সেই জায়গাটা মানুষ আছে। এদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। কেউ যদি চাঁদা চাই বা কিছু দিতে হবে তাহলে আমাদের সমস্যা। আমরা চাই সবকিছু যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটুকুই। ওনারা তো অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি তো আর বাস্তবায়ন হয় না। এই নির্বাচনটা আমি মনে করি সঠিকভাবে হচ্ছে কিনা এবং বহির্বিশ্বে এটাকে কতদূর গ্রহণযোগ্যতা নেবে আমার বোধগম্য আসে না। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,88,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,02,000 আর নারী ভোটারের সংখ্যা 2,86,000। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদীর মনোহর দিতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নরসিংদীর মনোহরদীতে। মনোহরদী ও বেলাবো উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 4 গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এখানে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন জাহাঙ্গীর আলম। এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখানে ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানকার ভোটাররা যেটি বলছেন, তারা বলছেন যে এখানে গ্যাস সংযোগ থাকলেও এখানে পর্যাপ্ত পরিমাণে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এই কারণে কর্মসংস্থানের সুযোগ এখানে সীমিত। আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে বহুমুখী কর্মসংস্থান তৈরি করা যায়। এখানে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভোটারের সঙ্গে, তার কাছ থেকে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আমরা আসলে আমাদের মনোহরদী বেলাবোর জন্য এমন একজন উপযুক্ত প্রার্থী চাই যিনি ব্যক্তিগতভাবে সৎ এবং যোগ্য। কারণ ব্যক্তিগতভাবে সৎ না হলে আমরা আসলে আমাদের সংসদে আমাদের যে কথাগুলো আছে সেগুলি প্রপারলিভাবে উপস্থাপন করতে পারবো না। আর আমাদের মনোহরদী বেলাবোতে মাদকের একটা ছড়াছড়ি ছিল গত 17 বছরে আওয়ামী সরকারের কারণে। এখানে মাদকের অনেক ছড়াছড়ি ছিল। তো আমরা চাই এমন একজন প্রার্থী আসুক যিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে
এবং ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে আমরা একজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বললাম, তিনিও বললেন যে তিনি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এরকম একজন প্রার্থীকেই তারা আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করতে চান। মনোহরদী থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গত মৌসুমে আলুর দাম কম হওয়ায় এবার বাড়তি লাভের আশায় সরিষা চাষে ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকরা। পাশাপাশি সরিষা ক্ষেতে মধুর চাষও করা হচ্ছে। এসব মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এদিকে চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। সর্ষে ফুলে এখন হলুদ রঙে সেজেছে জয়পুরহাটের ফসলের মাঠ। গত মৌসুমে আলু আবাদে চরম লোকসানের কারণে এবার সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। বিঘা প্রতি যা খরচ হয় তার দ্বিগুণ লাভের আশা চাষিদের। এর সঙ্গে মধু চাষ করে বাড়তি লাভের মুখ দেখছেন তারা। জমিগুলা আগে পড়ে থাকতো, আমাদের জমিগুলা এখন আমরা সরষার আবাদ করি, কম খরচে সরষা আবাদ করি। আলু ধান আবাদ করলে আমাদের লস দেখা যায়। একদিক দিয়ে আমাদের সরিষা হয়, খাঁটি মধু পাই, ওই জন্য আমরা লাভবান হই সকলেই। 50 থেকে 55 মণ মধু আশা করা যায় পাবো ইনশাআল্লাহ। চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। সরিষা যাতে নির্বিঘ্নে কৃষকরা ঘরে তুলতে পারে এবং গুণগত মানসম্পন্ন জাতের চাষাবাদ করতে পারে, সেদিক দিয়ে আমরা প্রশিক্ষণ, প্রযুক্তিকরণ সহ বিভিন্ন পদ্ধতি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জেলায় এবছর সরিষা আবাদ হয়েছে 16,500 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। ইস্পাহানের পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে 37তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এই নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাইমুল হাসান, আহ্বায়ক মাওলা আল মামুন, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্রিজ খেলাকে জনপ্রিয় করার জন্য জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী 23 থেকে 24 এবং 30 থেকে 31 জানুয়ারি 4 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে দেশের 3 ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। এবারে টুর্নামেন্টে সারা দেশের 16 থেকে 18টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে। এবার খেলার খবর। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আইসিসিকে এবার চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবি যে অবস্থান নিয়েছে তাকে জোরালো সমর্থন জানিয়েছে প্রতিবেশী দেশটি। ক্রিকইনফো জানিয়েছে এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্য সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে সন্ধ্যায় আইসিসি সভা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। তাসনিম জারা পেলেন ফুটবল, রুমিন ফারহানার হাঁস। বিকেল 5টা থেকে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা। 25 জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ ইসির। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবে নির্বাচনী প্রচারণা। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ, জুলাই অভ্যুত্থানের হত্যায় উস্কানির অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন।
এবং দ্বিতীয় ধাপে 8 জেলায় ই-বেল বন্ড পদ্ধতির উদ্বোধন। জামিননামা কারাগারে পৌঁছানোর বিলম্বের কারণে বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে, আইন উপদেষ্টা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।